দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে মিয়ানমারে বাংলাদেশের যেই রাষ্ট্রদূত রয়েছেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মানে এইরকম একটি খবর আমি পেয়েছি খুবই বিশ্বস্ত সূত্র থেকে। এই বিষয়ে আপনি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন কিনা? ধন্যবাদ। দেখুন, পার্সন নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করাটা ডিপ্লোম্যাটিক পার্লান্সে খুবই লোয়েস্ট লেভেল সম্পর্ক যখন চলে আসে তখন এমনটি ঘটে এবং এটি রেসিপ্রোকেট করতে হয়। ন্যাপিডো যে জান্তা সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তাদের পক্ষ থেকে এই ঘোষণাটি এসছে, আর এর বিপরীতে বাংলাদেশ সরকার কোনো উপায় থাকছে না রেসিপ্রোকেট করা, অর্থাৎ তাদের যে অ্যাম্বাসাডার আছে বাংলাদেশে তাকেও কিন্তু পার্সন নন গ্রাটা হিসেবে বের করে দেওয়ার ছাড়া আর কোনো অপশন সরকারের থাকলো না। এখন মিয়ানমারের দুটি সরকার, একটি জান্তা সরকার আর একটি গভর্নমেন্ট অফ এক্সাইল, যেটির নেতৃত্ব দিচ্ছেন সুকি, অ্যানাদার নোবেল লরেট। আর বাংলাদেশে আপনার এখন যে সরকারটি আছে এটি নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের আস্ত, এবং এই যে আপনার ডিপ্লোম্যাটিক যে যুদ্ধ বা রাওটা শুরু হলো, এটি শেষ অবধি আপনার কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখবার বিষয়। আপনার নেপিডো সরকারের সঙ্গে আমাদের স্থল সীমান্ত এখন আর নেই, ডিফ্যাক্টো সেন্সে, ডিজুরো সেন্সে হতে থাকতে পারে, এবং সে কারণে স্থল যুদ্ধের কোনো সুযোগ নেই। যেটি হতে পারে সেটি হচ্ছে নেপিডো শক্তিশালী বিমান বহর আছে, তাদের জঙ্গি বিমান আমাদের উপর হামলে পড়তে পারে, এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে যেটি আরাকান আর্মির নেই, এবং আমাদের চেয়েও তারা বেশ আগানো ওই দিক থেকে। রাশিয়ান বেল্ট ওয়ার টয়েজ আছে তাদের, সুখোই এবং মিগ 29। আমাদের যে মিগ 29 আছে এগুলো অনেকগুলো অকেজ অবস্থায় আছে। সুতরাং আমরা নো ম্যাচ ইন দ্যাট সেন্স অফ দ্য টার্ম। আর দূরত্ব যাই হোক, সুপারসনিক স্পিডে যখন এসে এই সফটওয়্যারগুলো ঘটে তখন খুব একটা সময় প্রয়োজন হয় না, এবং তাদের রিচ ঢাকা রাজধানী শহর পর্যন্ত অনায়াসেই আসতে পারে। তো সেই জন্যে আমাদের সবারই এখন খেয়াল রাখতে হবে যে সম্পর্কের শীতলতা আপনার নামতে নামতে পারদের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্যবাদ। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মঞ্জুরুল হক। এর কূটনৈতিক ব্যাখ্যা, এর বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কে এই অবাঞ্ছিত ঘোষণা করার মানেটি কি দাঁড়ায়, রাজনৈতিক ভাষায় কি বলে তাকে, মানে কোন প্রেক্ষাপটে কি হলে এই বিশ্লেষণটা যেমন আপনার কাছে জানতে চাই, তেমনি এর যে সামগ্রিক প্রেক্ষাপট এটিও আপনি আমাদেরকে বলবেন। তার আগে একটি বিষয় আমাকে অনেকেই অনুরোধ করেন, মামুন রশিদ যেমনটি এখানে বলেছেন যে আপুমনি দর্শকদের কথা বলার লিংক দিয়েন। আমি না টেকনোলজিক্যালি অত বেশি সাউন্ড না, এটা কিভাবে যে করে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন। আপনাদেরকেও কথা বলার সুযোগ দিতে পারলে আমারও অনেক ভালো লাগবে, কিন্তু আমি ঠিক জানি না যে এটা কিভাবে করে করতে হয়। আমি চেষ্টা করব এটা শেখার জন্য যে কিভাবে আমি লিংকটা দিতে পারি। অনেক ধন্যবাদ। জি, মঞ্জুরুল হক, আমাকে যদি একটু বলতেন যে মিয়ানমার থেকে এই খবরটি, অবশ্য আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি, সম্ভবত আমরাই প্রথম ব্রেক করলাম খবরটি। মঞ্জুরুল হক। ধন্যবাদ। খবরটি ফেসবুকে এসেছে, সামাজিক মাধ্যমে এসেছে এই ঘন্টাখানেক আগে। أحب أشتغل من البيت ولكن أحتاج واجهة محترفة لأعمالي، لهالسبب أثق بمكاتب سيرف। খবরটি ফেসবুকে এসেছে, সামাজিক মাধ্যমে এসেছে এই ঘন্টাখানেক আগে। তো এটাকে যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে মিয়ানমার সরকারের সেকেন্ড ফেজ। তারা প্রথম ফেজে যেটা করেছিল সেটা হলো যে রাখাইন আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ, সেখানে করিডোর, এইসব বিষয় নিয়ে তারা প্রথমে একটি সাধারণ চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে চিঠি দিয়েছিল যে তারা এই জিনিসটি ভালোভাবে দেখছে না। এবং চীনা একটি প্রতিনিধি দলের সাথে জামাত ইসলামীর একটি বৈঠক ছিল, সেই বৈঠকে জামাত ইসলামী দাবি করেছিল যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি আলাদা স্টেট তারা কামনা করে, এবং সেই বিষয়ে চীনের হস্তক্ষেপ কামনা করেছিল সরাসরি। তো চীনা ডেলিগেটের সেই সদস্য বলেছিলেন যে আমি তো এটা বলতে পারবো না, আমি এটা আমার সরকারকে জানাবো,
সরকার কি বলে সেটা পরে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনাদের অভিমতটা আমরা জানলাম। তো পরদিনই জামাত ইসলামী আরেকটি বিবৃতি দিয়ে আগের দিনের বিবৃতিটা প্রত্যাহার করে, যে রোহিঙ্গাদের আলাদা স্টেট ধারণা থেকে, দাবি থেকে জামাত ইসলাম সরে এসেছে। তো এই দাবিটাও কিন্তু মিয়ানমার সরকার খুব ভালোভাবে নেয়নি এই বক্তব্যটা। তো এইটি উল্লেখ করেই মিয়ানমার থেকে চিঠি এসেছিল যে আপনাদের ওখানকার একটি দল যে কথাটি বলেছে এইটি মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্বের প্রতি এক ধরনের কটাক্ষ, এটি হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তো আমরা জানি না আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কি উত্তর দেওয়া হয়েছিল, কিন্তু চিঠি দুটো কিন্তু খুব কনসার্ন। প্রথম চিঠি হচ্ছে যে আরাকান আর্মির কাছে করিডোর দেওয়া নিয়ে মিয়ানমারের স্পষ্ট আপত্তি, এবং মিয়ানমার বলেছিল যে এইটিকে আমরা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ হিসাবে বিবেচিত করব। দ্বিতীয়ত হচ্ছে যে রাখাইন এই রোহিঙ্গাদের আলাদা একটি স্টেট করা হবে মিয়ানমারের জায়গা দখল করে, সেই দাবি থেকে জামাত সরে আসলেও বক্তব্যটা মিয়ানমারের কাছে চলে গেছে এবং মিয়ানমার এটা সরাসরি প্রোটেস্ট করেছিল যে এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হতে পারে যে এইটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এটি দুটি বিষয়ই হচ্ছে মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতার উপরে হস্তক্ষেপের শামিল। রাজনৈতিক পরিভাষায় যে একটি দেশের একটি অংশ নিয়ে আপনি আরেকটি দেশকে লিজ দিচ্ছেন সেখানে যাওয়ার জন্য, এবং ওই দেশের আরেকটি অংশ নিয়ে আপনার এখানে অবস্থিত শরণার্থীদের আপনি একটি স্টেট গড়ে দিতে চাইছেন, এই দুটো বক্তব্যই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বা মিয়ানমারের রাষ্ট্র কাঠামোটির বিরুদ্ধে হস্তক্ষেপের শামিল। তো সেইটার উত্তর যদি মিয়ানমার খুব ভালোভাবে পেত বা মিয়ানমার যদি যথাযথভাবে পেত, তাহলে হয়তো আজকের এই রাষ্ট্রদূতকে বহিষ্কারের বা অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি আসতো না। তা ধারণা করতে পারি যে সেই চিঠি দুটির উত্তর মিয়ানমার সরকারের কাছে যথাযথভাবে যায়নি বা মিয়ানমার সন্তুষ্ট হয়নি। সে কারণে তারা সম্পর্কের সেকেন্ড ফেজটা ইউজ করলো, বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে। তো এরপর যেটা করবে তারা আরো কিছু কূটনৈতিক পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো তারা নেবে, এবং সেই পদক্ষেপগুলো নেওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারি না যে তারপরে কি পদক্ষেপ নেবে। তবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যে শীতল হয়ে গেল এতে কোনো সন্দেহ নেই, এবং এই জায়গাটায় বিশ্বের অন্যান্য স্টেটগুলোর দৃষ্টিটাকেও কিন্তু টেনে আনলো। একটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা খুব চারটিখানি কথা নয়, এটা কিন্তু সম্পর্কটাকে জাস্ট গলা টিপে ধরা। অনেক জায়গায় দেখা যায় যে ঠান্ডা লড়াইয়ের সময় রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়, কমিয়ে নেওয়া হয়, 60 জন আছে 30 জন রেখে বাকি 30 জন নিয়ে আসলাম, বা বলা হলো অমুক 7 জনকে আপনি 7 দিনের ভিতরে এখান থেকে প্রত্যাহার করুন, অমুককে নিয়ে যান, এগুলো চলে। কিন্তু একেবারে রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা মানে হচ্ছে সরাসরি বলটা বাংলাদেশের কোর্টে দিয়ে দেওয়া। এবং সেই কারণে এইটা অন্যান্য পরাশক্তিগুলো যারা এখানকার স্টেক হোল্ডার হতে চায় বা ইন্টারেস্টেড, তাদের কাছেও কিন্তু ব্যাপারটা বার্তাটা পৌঁছে গেল যে সামনের দিনগুলোতে কি আসতে যাচ্ছে। ধন্যবাদ। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ খুব স্পষ্ট করে মঞ্জুর ভাই বললেন, তার মানে কি, অনেকেই এই প্রশ্নটি এখন আসতেই পারে, তার মানে কি যে চায়না এবং রাশিয়া এই ঘটনা এখন যুক্ত হয়ে গেল সরাসরি ভাবে? ডেফিনেটলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চায়না, তারা খুব অ্যাগ্রেসিভ ভাবেই এটি ধরে পার্সু করছে এবং আমাদের এই অঞ্চল তার বাইরে এক। আর আরেকটা বিষয় আছে ভারত এবং চীনে প্রণালীটি, সেটি হচ্ছে এটা তাদের উঠোন বা ব্যাকইয়ার্ড। এখানে 7 সমুদ্র 13 নদী এই পার থেকে এসে যুক্তরাষ্ট্র এখানে ডমিনেট করবে বা ইসরায়েল এটা ডমিনেট করবে, এটা ন্যাচারালি তারা ভালো চোখে দেখবে। যদিও ইসরায়েলের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক আউটপোস্ট ওয়াশিংটনে, দ্বিতীয়টি হচ্ছে বেইজিং এ, তৃতীয়টি দিল্লিতে। এবং দিল্লিতে তাদের জনবল 300-র বেশি, আর আমাদের কলকাতায় তাদের মেকশিফট কনসুলেট আছে, এবং সেটা মাধ্যমে তারা বাংলাদেশের যে চারপাশে কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে, বিএসএফ কে তারা আপনার কারিগরি সহায়তা প্রদান করে।
24 ঘন্টা ভিজিট যাতে মেনটেন করা যায় সেই জন্য ইসরায়েল বিএসএফ কে আপনার নাইট ভিশন গুগল এবং গ্যাজেট প্রদান করেছে। এখন আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা এই বিষয়গুলো হিসাবে নিতে চাই না, এই জন্যে যে আমাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই হরিণের মতো, লতা পাতায় মুখটা আটকে আছে, পুরো শরীরটা অনাবৃত, আর হরিণটি মনে করছে আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না। আমরা এই সাইকোলজি বা সিনড্রোম নিয়ে চলছি, হুইচ ইজ রিয়েলি আনফরচুনেট।